পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম যক্ষ। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। ছোট কাকার কাজে শেষ পর্যন্ত সব ভাই বোনই হাজির হবে ভাবতে পারেনি দেবাশিস। কিছুটা কর্তব্যের খাতিরে, কিছুটা মানসিক তাড়নায় সে ছুটে এসেছিল এখানে। উঠতে বসতে তার জন্য কম কথাও শুনতে হচ্ছে না পরমার কাছে। মণিশঙ্করকে দাহ করে আসার পর সে যখন সিদ্ধান্ত নেয় একেবারে কাজ টাজ সব সেরে কলকাতায় ফিরবে, তখনই ফেটে পড়েছিল পরমা। কেন, তোমার এত কিসের ঠেকা শুনি? তুমি ছাড়াও তোমার কাকার আরো ভাইপো ভাইজি আছে, তুমি কেন একা করে মরবে? দেবাশিস এ কথার উত্তর দিতে পারেনি। আসলে তার চরিত্রের একটা বিশ্রী দুর্বল দিক আছে, সে বড় সহজেই নরম হয়ে যায়। পরমা বলে, চিরটা কাল লোকে শুধু তোমাকে দিয়ে কাজ হাসিল করে নেবে, তুমি একটি রাম বোকা। দেবাশিস এ ধরনের কথায় যথেষ্ট আঘাত পায়। ছোটবেলা থেকে আত্মীয় মহলে কর্তব্যপরায়ণ ভালো ছেলে বলে তার একটা সুনাম আছে। সব বুঝেও কারুর মুখের উপর না বলতে পারে না সে। মণিশঙ্করের অসুখের খবর পেয়েই কলকাতা থেকে ছুটে এসেছিল। স্বামীর পুণ্যে স্ত্রীর পুণ্য অর্জন করার লোভে পরমাও। বেশ কিছুকাল ধরেই নানান রোগব্যাধিতে ভুগছিলেন মণিশঙ্কর। বয়সও হয়েছিল। শেষের দিকে লাংস, হার্ট, কিডনি সবই বিগড়ে বসেছিল একসঙ্গে। এখানকার জ্ঞাতিরাও বারবার খবর পাঠাচ্ছিল কলকাতায়। দেখাশোনা করার লোক নেই, চিকিৎসার জন্য টাকা পয়সাও দরকার। খবর পেয়ে দু একজন অবশ্য এসে দেখে গেছে, বাকিদের কর্তব্য 200-100 টাকা পাঠিয়েই সারা। এই তো কিছুদিন আগে রাজীব আর ঝুমারা এসেছিল, তখনও অনেকটা ভালো ছিলেন মণিশঙ্কর। তারপর হঠাৎ যে এতটা বাড়াবাড়ি হয়ে গেছে কে জানত। দেবাশিস আর পরমা যখন সামনে এসে দাঁড়ায় তখন প্রায় কথা বন্ধ হয়ে গেছে মানুষটার। দেবাশিসের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। কি ভীষণ নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করছেন মানুষটা। আশেপাশের জ্ঞাতিরা এসে দেখাশোনা করে যায়। পাড়ার একটি ছেলে রাতে পাশে থাকে। ছোট কাকার মতো দাপুটে মানুষের কি অসহায় অবস্থা। খুব বেশি আত্মনির্ভর আর জেদি ছিলেন ছোট কাকা। বিয়ে থা করেননি, এখানকারই এক গ্রামীণ ব্যাংকে কাজ করে গেছেন আজীবন। দাদারা যে যার চাকরি নিয়ে কলকাতা চলে যাওয়ার পর একা একাই থেকেছেন এত বড় বাড়িটায়। বড় গভীর মায়া ছিল তার এই প্রাচীন পরিবেশটার উপর। বছরে একবার করে কলকাতা যেতেনই পালা করে ভাইপো ভাইজিদের বাড়িতে উঠতেন। কাকাকে দেখে এত কষ্ট হয়েছিল দেবাশিসের যে সঙ্গে সঙ্গে বেরিয়ে সে 24 ঘন্টার জন্য 2 নার্সের ব্যবস্থা করে ফেলে। মণিশঙ্করের যে ডাক্তার বন্ধুটি শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার সঙ্গে পরামর্শ করে কল দিয়ে ফেলে এখানকার সবচেয়ে নামি দামি ডাক্তারকে, পরমার ভ্রুকুটি উপেক্ষা করেই। ছোট কাকার উপর তার যে খুব টান ছিল তা নয়, তবু তার বুকটা কেমন টনটন করছিল। মনে হচ্ছিল একটা পুরনো সময়, যাকে এতকাল গভীর যত্নে বাঁচিয়ে রেখেছিলেন ছোট কাকা, তা যেন ফুরিয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে কালের গর্ভে। এই যে সাবেকি আমলের খানদানি বাড়িটা, অযত্নে অবহেলায় যার চতুর্দিকে নোনা ধরে গেছে, শ্যাওলা ধরা কার্নিশের বুকে লক্ষ আগাছা, বার্মাটিকের দরজা জানলায় মলিন বর্ণহীনতা। এই যে বড় বড় ঘর, উঁচু উঁচু সিলিং, কড়িবরকা, এ সবই কি পূর্ব প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় না? এরা কি শুধুই কালের স্বাক্ষর? উত্তর পুরুষদের তারা কি ডাকে না হাত বাড়িয়ে? পরমা বলেছিল, তুমি কেন এত আদিক্ষেতা করছো বলো তো? দেবাশিস আলতো হেসেছিল। কাউকে না কাউকে তো একটা করতেই হয়। তা বলে তুমি একা সব করে মরবে কেন? আরো যারা আছে তাদের খবর পাঠাও, তারাও এসে দেখুক। কাকা কি তোমার একার? এ কথার কোনো সদুত্তর নেই। দেবাশিস ভালো মতোই জানে আর কোনো ভাই বোনই স্বেচ্ছায় টাকা ঢালতে এগিয়ে আসবে না এখানে। ছোট কাকার জন্য কারই বা এত টান আছে? শুকনো মুখে দেবাশিস বলেছিল, কি করি বলো তো? মানুষটাকে এই অবস্থায় ফেলে রেখে চলে যাবে? পরমা গম্ভীর হয়ে গিয়েছিল, তবে কথাও বাড়ায়নি আর।
পরদিন বিকেলে মণিশঙ্কর যখন মারা যান, দেবাশিস তখন বউ নিয়ে নদীর ধারে একটু হাওয়া খেতে গেছে। বাড়িতে ছোট কাকার পাশে নার্স রয়েছে। অবস্থা সামান্য উন্নতির দিকে দেখে সকালে ডাক্তারও চলে গেছে। দেবাশিস ভেবেছিল ভূতের মতো বাড়িতে বসে না থেকে একটু বেরিয়েই আসা যাক। শ্মশান থেকে ফিরে দেবাশিস প্রথমে স্থির করেছিল পরদিনই ফিরে যাবে। পারল না। জ্ঞাতিরা বলল, ছেলের কর্তব্যটা যে তোমাকেই করতে হবে দেবু। তুমি মুখে আগুন দিয়েছ, তাছাড়া ভাইপোদের মধ্যে তুমি সব থেকে বড়। অগত্যা দেবাশিসই সকলকে খবর পাঠিয়ে দিল, যদি কেউ আসতে চায় আসুক। 11 দিনে কাজ। 8-10 দিনের মাথায় একে একে সকলে আসতে শুরু করল। প্রথমে এলো রাজীব আর রাজীবের বউ। টুটুল বউ বাচ্চা নিয়ে গাড়িতে করে এলো, সঙ্গে খুকু আর তার 2 মেয়ে। কাজের আগের দিন বিকেলে এলো বাবু, বাবুর বউ আর ছেলে, তুলতুলির মেয়ে আর কুমকুম। খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন মিলে বাড়ি একেবারে সরগরম। আসেনি কেবল রুনু আর ঝুমা। ঝুমার মেয়ের সামনে পরীক্ষা, তার পক্ষে আসা এখন অসম্ভব। আর রুনু তো বউ বাচ্চা নিয়ে সেই কুয়েতে। পরমাও একদিনে প্রাচীন পরিবারের গৃহিণী পদে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। বাড়িঘর পরিষ্কার করানো থেকে শুরু করে সমস্ত রকম কাজকর্মে তদারকি করছে। শুধু ছোট কাকার ঘর সাফ করতে গিয়ে কত কি যে বেরোলো। নানান রকম শৌখিন জিনিস কিনে জমিয়ে রাখার বাতিক ছিল মণিশঙ্করের। লাইটার, ঘড়ি, রেডিও, টর্চ, কি নেই। বাক্স আলমারি খুলে পরমার চক্ষু চড়ক গাছ। শুধু দেশি বিদেশি লাইটারই রয়েছে 50 রকমের। পকেট ট্রানজিস্টার আর নানান মাপের রেডিও গোটা 15। টেবিল ঘড়ি গোটা 8, দেওয়াল ঘড়ি 6টা, রিস্ট ওয়াচ খান 10। এছাড়া রুমাল, তোয়ালে তো রয়েছে গোছা গোছা, সবই নতুন। সুটকেস ভর্তি একদিনও ব্যবহার না করা ফিনফিনে ধুতি, পাঞ্জাবি, শাল, দেশালা। একটা টিনের বাক্স বোঝাই শুধু খুচরো পয়সা। আরও টুকিটাকি কত কি, তারই অত্যা নেই। পরমা বাছাবাছি করে কুল পায় না। চকচকে চোখে একবার এটা ঘাঁটে তো একবার ওটা। নাড়ানাড়ি করে, ছুঁয়ে ছুঁয়ে দেখে। ছুটে এসে দেবাশিসকে বলে, এই ডিম শেপের টাইম পিসটা কিন্তু আমি সরিয়ে রাখলাম, ভাই বোনদের কাছে তুমি আবার যেন ব্যাগ ব্যাগ করে বলে দিও না। দেবাশিস উদাস গলায় বলে, ছোট কাকা এত কিছু জমিয়ে রেখেছিল কেন বলো তো? কেন আবার? শখ ছিল তাই? শুধুই শখ? আচ্ছা, তোমার কি মনে হয় না এত কিছু আঁকড়ে থাকার পেছনে মানুষটার কোথাও একটা ভীষণ একাকিত্ব ছিল? কি জানি বাবা, অত শত বুঝি না। পরমা ঠোঁট উল্টায়। তবে যাই বলো বাপু, আচ্ছা কিপটে ছিলেন তোমার ছোট কাকা। প্রাণে ধরে কিচ্ছুটি ব্যবহার করেননি, শুধু জমিয়েই গেছেন। দেবাশিস আরও আনমনা হয়ে যায়। সত্যি তো, ভোগ না করে শুধুই কেন সঞ্চয় করেছেন মণিশঙ্কর? এই সঞ্চয় কি শুধুই নিঃসঙ্গতার অবলম্বন, নাকি আরও কোনো গূঢ় মানসিক কারণ আছে এর পিছনে? আগেকার দিনের মানুষ, ছোটবেলা থেকে কোনোদিনই তাকে কোনো রকম বিলাসিতা করতে দেখেনি দেবাশিস। নেশার মধ্যে ছিল বিড়ি। বাড়িতে থাকলে পরনে লুঙ্গি আর গেঞ্জি। শীতকালে একটা ছাই রঙের মলিদা জড়াতেন গায়ে। বাইরে বেরোলে ধুতি আর ঝোলা ফুল শার্ট। অথচ আলমারিতে থরে থরে দামি ধুতি, গরদ তসরের পাঞ্জাবি, কাশ্মীরি শাল। তবে কি ছোট কাকার মনেও আধুনিক জীবনের স্বাদ আহ্লাদ ছিল? রক্ষণশীলতার মুখোশে আড়াল করে রাখতেন নিজেকে। আত্মীয় স্বজন মহলে চিরকাল রসকসহীন একগুঁয়ে মানুষ বলে বদনাম ছিল ছোট কাকার। যত নতুন নতুন জিনিস আবিষ্কার হয়, ছোট কাকার সম্পর্কে কৌতূহল তত বাড়ে দেবাশিসের। কাজের আগের দিন রাতে ভাই বোনেরা যখন মণিশঙ্করকে নিয়ে আলোচনায় মেতে উঠেছে, তখনও সকলের কথার মাঝে আসল মানুষটাকে খোঁজার চেষ্টা করে চলেছে সে। খুকু বলে, ছোট কাকা শেষ দিকটায় বড় কষ্ট পেয়েছিলেন। আহা, একা মানুষটাকে সেবা করার জন্য কেউ ছিল না গো। টুটুল গম্ভীর মুখে সিগারেট ধরিয়ে বলে, কে নিজের সংসার ফেলে, কাজকর্ম ফেলে এখানে পড়ে থাকতে পারত বল? ঠিক বলেছিস, আমরা এতগুলো ভাই বোন ছিলাম, ছোট কাকা ইচ্ছে করলে দিব্যি আমাদের কাছে পালা করে থাকতে পারতেন।
এই ভাঙা প্রাসাদে পড়ে থেকে কি যে সুখ পেতেন কে জানে। বাবুর বউয়ের খোলাখুলি মন্তব্য এবার। আসলে বড় বেশি বাতিকগ্রস্ত ছিলেন, বিয়ে টিয়ে না করলে যা হয় আর কি। রাজীব ছাদে পায়চারি করছে, হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলে, ছোট কাকার জমানোর বাতিক ছিল জানতাম, তা বলে এতটা ভাবতে পারিনি। টুটুলের বউ চোখ ঘোরায় আর বলে, কেন ওভাবে জিনিস জমাতেন আমি বলবো? আসলে ওই সব জিনিসের উপর কাকার খুব লোভ ছিল। তুলতুলি ফুট কাটে, তাছাড়া আবার কি? মারা গেছেন এখন আর বলা উচিত নয়, তবু বলি ছোট কাকার কিন্তু প্রিটেনশন কম ছিল না। এমন ভাব দেখাতেন যেন কত সাদামাটা জীবন পছন্দ করেন, এদিকে তলে তলে। রাজীবের বউ বলার আগেই হেসে কুটিপাটি, আমার কি মনে হয় বলবো, তোমাদের কাকার বোধহয় মনে মনে বিয়ে করার খুব শখ ছিল, মুখ ফুটে বলতে পারতেন না, আর তাই দুঃখ ভুলতে। হুম, আমার তো মনে হয় এ এক ধরনের আত্মকেন্দ্রিকতা, সেলফিশনেস। খুকুর মুখে বাঁকা হাসি, ঠিক বলেছিস, এত কিছু করেছেন অথচ আমাদের তো দূরের কথা, আমাদের বাচ্চাদেরও কখনো হাতে করে কিচ্ছুটি দেননি। বাড়িতে গেলে শুধু এক গাদা বিস্কুট আর লজেন্স কিনে নিয়ে যেতেন। পরমার গলায় স্পষ্ট ব্যঙ্গ এতক্ষণে। যা, ঝুমাকে ছোট কাকা খুব ভালোবাসতেন, ওকে যা দেওয়া ঠিক দিতেন। বিয়ে হতে ইস্তক তো দেখছি ছোট কাকা আজীবন ঝুমা বলতে অজ্ঞান। টুটুল দেবাশিসের দিকে তাকায়। ঝুমার কিন্তু আসা উচিত ছিল, আসার আগের দিন ফোন করে কত বললাম, খালি অ্যাভয়েডিং টেন্ডেন্সি। দেবাশিস নিজের বোনের দোষ আড়াল করার চেষ্টা করল এতক্ষণে। ঝুমা মাঝে একবার এসে ছোট কাকাকে দেখে গেছে না? হ্যাঁ, ওই তো আমরা যখন এসেছিলাম, ও আর ওর বর। ছোট কাকা নাকি ব্যাংক অ্যাকাউন্ট ওর নামেই তখন ট্রান্সফার করে দিয়েছে। সত্যি? কি জানি বাবা। পরমার মুখ সঙ্গে সঙ্গে কালো হয়ে গেছে। এদিকে চিকিৎসার জন্য তোমার দাদার তো বেশ মোটা টাকা খরচ হয়ে গেল। বাবুর বউ চটপট বলে উঠল, কেন, তোমার দেওর তো মানি অর্ডার করেছিল। টুটুলের স্বরে ঈষৎ বিরক্তি, আমিও তো কিছু পাঠিয়েছি। দেবাশিস তাড়াতাড়ি সামাল দেওয়ার চেষ্টা করল, ওসব কথা এখন থাক না, টাকা সকলেরই কিছু কিছু খরচ হয়েছে, তবে তাতেও কিন্তু আমরা ছোট কাকাকে ধরে রাখতে পারিনি। মারা গেছেন একদিক দিয়ে ভালোই হয়েছে, একা কষ্ট পাচ্ছিলেন। হ্যাঁ, এখনই এত জমি জমা আর বাড়িঘর নিয়েই সমস্যা। জমি জমার কথা উঠতে বাবু ঝুঁকল দেবাশিসের দিকে। বর্দা, সেই ভদ্রলোকের সঙ্গে তোর কথা হয়েছে? হ্যাঁ, মোটামুটি। দেবাশিস ছাদে পাতা মাদুরে শুয়ে পড়ল। ভালোই দর পাওয়া যাচ্ছে। পরশু ভদ্রলোককে একবার ডেকে পাঠানা। দেবাশিস ইতস্তত করল, ওটা পরে করলে হয় না, অনেক দিন কামাই হয়ে গেছে রে, ভাবছিলাম পরশু সকালেই ফিরব। টুটুল সোজা হলো, হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাও না, আমরা তো এসে গেছি, আমরাই সব ব্যবস্থা করে নেব। পরমা বলে উঠল, না না, তোমার দাদাও থাকবে, এতদিন থাকতে পারলাম আর দুটো দিন। দেবাশিস বলল, দেখা যাক, কাল আগে ভালোই ভালোই কাজটা তো মিটুক। রাতে দেবাশিসকে একা পেয়ে ধমকে উঠল পরমা, সব ব্যাপারে ভালো মানুষই দেখাতে যেও না তো, তোমার ভাই বোনদের আমি একটুও বিশ্বাস করি না, সব কটা এসেছে নিজের ধান্দায়। দেবাশিসের মনটা খারাপ লাগছিল, কতদিন পর সব ভাই বোন একসঙ্গে হয়েছে, সেই বোধহয় ঝুমার বিয়ের পর। কত গল্প হচ্ছে, কত আড্ডা, এর মধ্যে কেন যে স্বার্থ এসে হানা দেয়। তাছাড়া সবে 10 দিন হলো ছোট কাকা মারা গেছেন, এখন কোথায় সবাই তার শ্রাদ্ধ শান্তি ভালোভাবে করার কথা ভাববে, তা নয়। বিস্বাদ মুখে দেবাশিস বলল, এত উত্তেজিত হওয়ার কি আছে, কাগজপত্র সব আছে, কেউ কাউকে ঠকাতে পারবে না, আর ইচ্ছে করে ওরা আমাদের ঠকাবেই বা কেন। পরমা বলল, হ্যাঁ হ্যাঁ, উচিত কথা বললেই আমি খারাপ, এত তো ভাই বোন করে মরো, ওরা তোমার সম্পর্কে কি বলছে জানো? কি বলছে? আমরা এতদিন ধরে আছি বলে 100 কথা উঠছে, বলে কিনা আমরা নাকি আগে ভাগে এসে
সব ভালো ভালো মাল সরিয়ে রেখেছি। কে বলেছে? সবাই, তোমার ভাই বোন, ভাইয়ের বউরা। সামনে অবশ্য বলেনি, দুপুরে বড় ঘরে আলোচনা হচ্ছিল, আমি শুনে ফেলেছি। তাই? সামনাসামনি অবশ্য কারুর বলার সাহস নেই। পরমা হঠাৎ গলা নামাল। হ্যাঁ গো, শ্রাদ্ধের খরচাপাতি কেউ কিছু দেবে বলল? দেবাশিস ক্লান্তভাবে শুয়ে পড়ল বিছানায়। চোখ বুজে বলল, বলছে তো খরচা যা হচ্ছে সকলে ভাগাভাগি করে দিয়ে দেবে। দিলেই ভালো। যা ছোট মন তোমার ভাই বোনদের, রেডিও, ঘড়ি, লাইটারগুলো নিয়ে কি কামড়াকামড়ি না করছে। দেবাশিস মনে মনে বলল, করুকে, তুমিও তো কম হাতিয়েছ বলে মনে হয় না। খুকু, তুলতুলি আর কুমকুম বড় ঘরে ছেলে মেয়ে নিয়ে শুয়েছে। রাজীব, টুটুল বাবু যে যার বউ বাচ্চা নিয়ে আলাদা ঘরে। কোলের মেয়েটাকে চাপড়াতে চাপড়াতে খুকু বলল, বৌদির কাণ্ডখানা দেখলি? কতগুলো ফরেন লাইটার পুটপুট ব্যাগে ভরে ফেলল। আমার খুব ইচ্ছে ছিল জার্মান লাইটারটা তোর জামাইবাবুর জন্য নিয়ে যাওয়ার। কুমকুম উত্তেজনায় উঠে বসেছে বিছানায়। তাও বাবুর বউয়ের হাতানো তো দেখিসনি। হাপুস উপুস যা পারছে কিট ব্যাগে ভরছে। চওড়া জরিপার একখানা ধুতি আমার চোখের সামনে দিয়ে গায়েব করে দিল। ওদের উচিত ছিল ছোট কাকার সবকিছু আমাদের দিয়ে দেওয়া। আমরা তো আর সম্পত্তি টাকায় ভাগ বসাতে যাচ্ছি না। কেন যাচ্ছি না? জমি বাড়ি বিক্রির টাকায় আমাদেরও সমান ভাগ। তুলতুলি ছেলেকে ঠিক করে শোয়াতে শোয়াতে বলল, নিশ্চয়ই, আমরা কিন্তু একদম ভালো মানুষই দেখাবো না বলে দিলাম। যে যেমন খুশি হাতিয়ে নেবে, হকের জিনিস আমরা চাইলেই দোষ। ইস, ছোট বৌদিকে তো সকালে দেখিসনি, কি নির্লজ্জের মতো গ্র্যান্ডফাদার ক্লকটা দেওয়াল থেকে পেরে বেঁধে চেতে নিল। আর বড়টি, তিনি যে কত সরিয়েছেন তার হিসেব আছে। কাজটা শেষ হোক, কাল ঠিক ওদের মুখের উপর আমি কথা শুনিয়ে দেব, দেখিস। হ্যাঁ, কাজটা শেষ হোক। পাশের ঘরে টুটুলের বউ একই সময় কথাটা বলে স্বামীকে, আমায় মুখরা বলুক আর যাই বলুক, আমি ছেড়ে কথা বলবো না। টুটুল বলে, একটা ভালো ট্রানজিস্টার পারলে ম্যানেজ করো তো। একটা কেন, দুটো নিয়েছি। ছোট্ট পকেট ট্রানজিস্টারটা নেওয়ার খুব শখ ছিল, খুকু তার আগেই ওটা হাতিয়ে নিল। রাজীব বাবুরাও যে যার ঘরে একই কথায় রাত বাড়ায় তখন। পরদিন সকালেই অবশ্য যে যার মুখোশ পরে অন্যরকম দল বেঁধে কাজ করছে, হাসছে, গল্প করছে। জনাসত্তর জ্ঞাতি বন্ধুকে নিমন্ত্রণ করা হয়েছিল। দুপুরে সব চুকে বুকে যাওয়ার পর দেবাশিস একা ঘরে চুপচাপ শুয়ে রইল খানিকক্ষণ। কাল থেকেই তার মেজাজটা বিগড়ে আছে। অসুস্থ বৃদ্ধের মৃত্যু হবে এ তো অবধারিত ঘটনা। তবু একটা মানুষ চলে গেল পৃথিবী থেকে, তার জন্য এক ফোঁটা চোখের জলও কেউ ফেলবে না। বউগুলো নয় পরের বাড়ির মেয়ে, কিন্তু তার ভাই বোনেরা দেখে মনে হয় সকলেই ছোট কাকার সঞ্চিত সম্পত্তির লোভেই ছুটে এসেছে। ছোট কাকার জন্য এক বিন্দু ব্যথা নেই কারুর। কেন নেই? ভাবতে ভাবতে দেবাশিস উঠে বসল। একে শারীরিক গ্লানি, সঙ্গে মানসিক অবসাদ। দেহটা যেন খুলে পড়তে চাইছে। সকাল থেকে উপোস আছে, তবু যেন খিদে তেষ্টা ধারে কাছে ঘেঁষছে না দেবাশিসের। পায়ে পায়ে দেবাশিস টানা বারান্দায় এলো। দোতলায় এখন কেউ নেই, সবাই নিচে খাওয়া দাওয়ায় ব্যস্ত। চিৎকার হাসির শব্দ স্পষ্ট শোনা যায়। টানা লম্বা বারান্দা ধরে হাঁটতে লাগলো দেবাশিস। হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়াল। কোনার দিকে ছোট কাকার ঘরটা কি ভীষণ খাঁ করছে। আসবাবপত্র সব সরিয়ে এ ঘরেই কাজ হয়েছে আজ। সমস্ত দরজা জানলা হাট করে খোলা। শূন্য ঘরে জল চৌকির উপর মোটা গুড়ের মালা পরে ছবি হয়ে আছেন ছোট কাকা। মেঝেতে ধূপের ছাই, ফুলের টুকরো, প্রদীপের পোড়া তেল। দেবাশিস ঘরের মাঝখানে এসে দাঁড়াল। কদিন পর কোথাওই ছোট কাকা স্মৃতি থাকবে না আর। বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে শিগগিরই। একটা সময় হারিয়ে যাবে কালের অন্ধকারে। আতিপাতি করে চারিদিক হাতড়াতে থাকল দেবাশিস, যদি এক টুকরো সময়ও খুঁজে পাওয়া যায়। সিমেন্টের তাকে একতাড়া কাগজ, প্লাস্টিকে মোড়া। কেউ বোধহয় টেনে বার করেছিল বাক্স থেকে, হাবিজাবি ভেবে ফেলে গেছে অবহেলায়।
কাগজের গোছা নিয়ে হাঁটু গেড়ে বসল দেবাশিস। ইলেকট্রিকের বিল, মাসকাবারি হিসেব, ছোট ছোট চিরকুটে লেখা অজস্র ঠিকানা। নিচের দিকে একতাড়া চিঠি। দেবাশিস একটা চিঠি খুলল। আদরের কুমকুম, বিয়ের পর বরকে নিয়ে একবারও এলি না কেন? আমি সংসারী নই, কিভাবে ভালোবাসতে হয় জানি না, তবু তোদের কাছে পেতে খুব ইচ্ছে করে। খুকুর জন্ডিস হয়েছে শুনলাম, সাবধানে থাকতে বলিস, ছোটবেলা থেকেই ওর লিভারটা খারাপ। কুমকুমের তো অনেক দিন বিয়ে হয়ে গেছে। কবে এই চিঠিটা লিখেছিল ছোট কাকা? দেবাশিস দ্বিতীয় চিঠি খুলল। স্নেহের দেবু, তোমাদের অনেক দিন দেখিনি, খুব দেখতে ইচ্ছে করছে। শরীরটা খারাপ বলে এবার আর পুজোয় কলকাতা যাওয়া হলো না। তৃতীয় চিঠি খুলল দেবাশিস। ইনল্যান্ড লেটারে লেখা। স্নেহের বাবু, ছোট কাকাকে কি একেবারে ভুলে গেলি? রুনুটাও কুয়েত যাওয়ার আগে একবার দেখা করে গেল না। আমি নিজেকে তেমনভাবে প্রকাশ করতে জানি না, কি করে বোঝাই? কোনো চিঠি শেষ করতে পারছিল না দেবাশিস। বাষ্পে ঝাপসা হয়ে যাচ্ছে অক্ষরগুলো। নাম করে করে সকলের উদ্দেশ্যে চিঠি লিখতেন মণিশঙ্কর, কিন্তু একটা চিঠিও কখনো ডাকে দেননি। নিজের দাদা বৌদিকে লেখা চিঠিও আছে, মা বাবাকেও। কিছু চিঠি হলদে হয়ে গেছে, কিছু পোকায় কাটা। সাম্প্রতিক কালেরও আছে কিছু কিছু। ঘড়ি, ট্রানজিস্টার, রেডিওর মতো এগুলোও মণিশঙ্করের গোপন সঞ্চয়। কি করা যায় এখন? যাদের চিঠি তাদের হাতে দিয়ে দেবে? দিলেও কি পৌঁছবে সঠিক অর্থে? ঠিক ঠিক জায়গায় সব চিঠি পৌঁছে দেওয়ার মতো ডাকঘর কি এই দুনিয়ায় আছে? হঠাৎ দেবাশিসের বড় রাগ হচ্ছিল ছোট কাকার উপর। সত্যি বড় কৃপণ ছিলেন ছোট কাকা। নিজের হৃদয়ের অনুভূতিগুলোকেও পর্যন্ত লুকিয়ে রেখেছেন, লোভী যক্ষের মতো। সবাই তো অনেক কিছু হাতালো, এই সঞ্চয়টাতে না হয় দেবাশিসেরই অধিকার থাক। দ্রুত প্যাকেট শুদ্ধ কাগজগুলোকে ব্যাগে ভরে নিল দেবাশিস। এমন একাকী কত মণিশঙ্করের কত অনুভূতি অব্যক্ত থেকে যায়, আমরা তার খবরও রাখি না। সব হারিয়ে যায় কালের অন্ধকারে। আমার না বলা বাণীর ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণীর ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণীর তোমার ভাবনা, তোমার ভাবনা তারার মতন রাজে, আমার না বলা বাণীর ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণীর। কেমন লাগলো তোমার আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।